মানে শিবিরকে যারা ভোট দিয়েছে তারা নট নেসেসারিলি ভোটের জন্য দিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, না, নট তারা দেখেছে যে অল্টারনেটিভ তাদের কাছে নেই। শিবির সম্পর্কে একটা মিথ তৈরি করা হয়েছিল, একটা নেগেটিভ তৈরি করছিল, নেগেটিভটা নষ্ট হয়ে গেছে 5 অগাস্টের বিপ্লবের পরে। যে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলাম এবং ঢাকা ইউনিভার্সিটির আপনি ডিন ছিলেন, দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, হাজার হাজার ছাত্র আপনার বেরিয়েছে। তো এবারই প্রথম দেখলাম যে ছাত্র শিবির যে বিজয়ী হবে কিনা এটা নিয়ে শঙ্কা ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এইরকম মুক্ত চিন্তার অনেকেই যেটা বলে জায়গায় ছাত্র শিবির বা ধর্মীয় সংগঠন হিসেবে তার বিজয়ী হয়ে আসার পেছনে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? এবং এখন দেখছি যে ওয়েলফেয়ার পলিটিক্সটা তাদের হাত ধরে পপুলার হচ্ছে, এটা কি ভবিষ্যতে আরও স্প্রেড করবে কিনা? এইটা একটা আসলে রিয়েল হচ্ছে একটা ব্রেক থ্রু, মানে এটা অনেকটা খুব আনপ্রেসিডেন্টেড বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে উত্থান এবং এরকম একটা হিউজ নাম্বার অফ ভোট, ইট ইজ নট এ ম্যাটার অফ যুগের একটা বিপ্লবের মতো একটা অনেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এই ধরনের ভোট নিয়ে নির্বাচিত হওয়া, এটা একটা মানে আমার কল্পনার বাইরে। শিবির শক্তিশালী, শিবির এখান থেকে কাজ করছে। আমি তো বহুদিন বিভিন্ন শিবিরের প্রোগ্রামে গেছি, নাইট ফ্রম 1982 থেকে শুরু করে বিশেষ করে তাদের একাডেমিক প্রোগ্রামে গেছি, কৃতি ছাত্র সম্বর্ধনা সকল প্রোগ্রাম আমাকে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রোগ্রাম, ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম, তারপরে বিভিন্ন ইফতার মাহফিল প্রোগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা প্রোগ্রাম আমি করছি, শিবিরের প্রোগ্রাম বিভিন্ন হলে, যেখানে কাউ ঢুকতে পারতাম তখন আমাদের অনুমতি স্যার প্রোগ্রাম করতে পারবে। তো এইটার একটা প্রধান কারণ হচ্ছে ফ্রাস্ট্রেশন। মানে শিবিরকে যারা ভোট দিয়েছে তারা নট নেসেসারিলি ভোটের জন্য দিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, না, নট তারা দেখেছে যে অল্টারনেটিভ তাদের কাছে নেই। শিবির সম্পর্কে একটা মিথ তৈরি করা হয়েছিল, একটা নেগেটিভ তৈরি করছিল, নেগেটিভটা নষ্ট হয়ে গেছে 5 অগাস্টের বিপ্লবের পরে। ইসলামিস্টদের প্রতি যে একটা ইন্টারন্যাশনালি চাপিয়ে তো ইসলামোফোবিয়া বলা হয়, এটাও তারা ভিকটিম ছিল। পৃথিবীর সব দেশেই যে ইসলামের জন্য কথা বলে তাদেরকে ইসলামোফোবিয়া শব্দ আসছে, এটা একটা তার টার্মিনোলজি বের করছে। এবং এটা মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামিক এতে কাছে যাবে না, খুবই বেশি ইসলামিক, এদের কাছে গেলে কট্টর হয়ে যাবে, অত যাবে না। আমার দেশেও এরকম দেখছে যে খুব বেশি নামাজ কালাম পড়লে ছেলেদের দিয়ে দেবে না, বেশি অত খুব বেশি পর্দা করলে মানুষের মিশবে না, তো তুমিও আবার ওদের সাথে চলে যাবে, এইটা একটা ভয় থাকে। এখন তারা এই প্রেক্ষাপটে একটি তারা নতুন চেঞ্জ, যেহেতু এখানের মধ্যে একটা বিপ্লব হয়েছে, গণ উত্থান, এবং যারা একসময় জোর করে এখানে ক্ষমতা ছিল তারা নাই সিনে, এই প্রেক্ষাপটে তারা সাধারণ ছাত্ররা দেখছে আমরা একটা অল্টারনেটিভ চাই, শিবির একটা ভালো সংসদ যে তাদেরকে সুযোগ দিই। এবং শিবিরকে ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করছে তারা, যে ক্যান্ডিডেট সিলেকশনটা খুব রাইটলি করেছে এবং তারা অন্যদেরকেও সম্পৃক্ত করেছে। এই তারা এখন তারা মেয়েরাও যেখানে ভোট দিয়েছে, খুব আমি কিন্তু ভাবছিলাম যে জিতবে না, মেয়েদের ভোট পাবে না, কারণ এখানে মেয়েদের যারা বিশেষ করে ছাত্রী সংস্থা তারা সব ন্যাকআপ, এখন আগে একটা শিবির বললে ন্যাকআপ ভয় চলে শিবির করতো না, দেখছে সেইটাও ওভারকাম করছে তারা। অর্থাৎ এইটার একটা পজিটিভ দিক হচ্ছে তারা সাধারণ ছাত্ররা চায় যে এমন সংগঠন আসুক যারা চাঁদাবাজি করবে না, যারা আমাদের ওয়েলফেয়ার কাজ করবে, আমাদের টাকা ওই যে বললাম অনেস্টি, তারা দুর্নীতিমুক্ত একটা ক্যাম্পাস গড়ে তুলবে, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি হবে। এই প্রেক্ষাপটে তারা মনে হয় দে আর দ্য বেস্ট চয়েস। এইটাই কিন্তু তার ভোট পায়, তার নিজস্ব ভোটে কিন্তু এত ভোট পাওয়া যায়, 3000 ভোট পাইতে হবে, 3-4000 ভোট পাবে। সাদিক খান ভোট পাইতে 14,000 ভোট, ওর শিবিরের আমাদের সমর্থক সব মিলে আমার 3000 বেশি হবে না, তো কোথায় আসো সাধারণ ছাত্ররা ভোট দিয়েছে, সাধারণ ছাত্র। এটা একটা ব্রেক থ্রু, আমি মনে করি সারা বাংলাদেশে কিন্তু একটা ইম্প্যাক্ট ইসলামীদের জামাতের যে একটা ক্ষমতার উত্থান হচ্ছে, এটার একটা প্রধান কারণ হচ্ছে মানুষ ফ্রাস্ট্রেটেড। এবং যার সাথে আলাপ করে সবাই বলেছে যে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্য কারাপ্ট লিডার্স, উই ওয়ান্ট গুড লিডার্স। সেই জন্য আমি বলছি জামাতেরও উচিত তাদেরও একটা করাপশন মুক্ত কীভাবে করা যাবে এই উদ্যোগ গ্রহণ করা যাবে, তাহলে আমরা একটা বেটার কান্ট্রি। আমি একটা নিশ্চিত যে একটা যদি দুর্নীতিমুক্ত দেশ সত্যিকার বাংলাদেশ যদি রিয়েল টাইগার বলে, টাইগার বলা হয়, একটা ইমার্জিং টাইগার বলা হয়, ইট ক্যান বি পসিবল, এটা মুখে বলা হবে না। রাইট লিডারশিপস, টেক দ্য রাইট স্টেপস, ইনস্টিটিউশনগুলিকে শক্তিশালী করা, দুর্নীতিমুক্ত করার জন্য যেই কারণে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো বন্ধ করতে বলে। নেক্সট 10 years দ্যাট টাইম টোটাল চেঞ্জ। মানুষ কিন্তু বেসিক্যালি ডিসঅনেস্ট না, এটা কিন্তু মনে রাখা দরকার। সোশ্যাল সাইড মানুষ কিন্তু বেসিক্যালি ক্রাইম করে না, যারা বড় বড় ক্রাইম করে থাকে, বড় বড় খুনি, তাদেরকে জিজ্ঞেস করে তারা কিন্তু একটা জাস্টিফাই করে যে আমি এই কাজে কোন ক্রাইমটা করেছি। যে ডাকসু, রাকসু, জাকসু, চাকসুর এই যে প্রভাবটা এখন দেখা যাচ্ছে যে শিবিরের দেখা দেখি ছাত্রদলও নানা ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে আসছে। তো এটা যদি জাতীয় রাজনীতির ক্ষেত্রে প্রভাব ফেলে, জামাত যদি একটা ওয়েলফেয়ার কর্মসূচি দেয় তাহলে বিএনপিও দিল, বা বিএনপি একটা কিছু করলে জামাত তার চেয়ে বড় কিছু করুক, অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা করুক, কাদা ছোড়াছুড়ি না করে,
সেই দিকে কি আমরা যাবার একটা সূচনা হলো কিনা আপনি কি মনে করেন? না, এটা খুব ভেরি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন, এবং এটা দরকার। এটা ঠিক যে নিউ একটা ডাইমেনশন আমাদের সমস্যাটা ছিল, সমস্যার সমাধানের পথে একটি নতুন দিক নিদর্শনা হয়েছে বলে মনে হচ্ছে, যে আসলে মানুষ ওয়েলফেয়ার পলিটিক্সটাকে পছন্দ করে। পলিটিক্স মানে শুধু ক্ষমতা কেন্দ্রিক না, পলিটিক্স মানে টু সামথিং ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ পিপল, একটা নিউ ডাইমেনশন। এবং জনগণ, বিশেষ করে যেখানে ছাত্র সমাজ আগামী রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে পায়োনিয়ারিং ইউনিভার্সিটি, এবং অন্য যেটা নির্বাচন হয়েছে সবগুলো হচ্ছে বাংলাদেশ টপ ইউনিভার্সিটি। অর্থাৎ তাদের মধ্যে যে একটা চিন্তার পরিবর্তন হয়েছে, যে আসলে আমরা ভালো কাজ করব, আমরা দুর্নীতিমুক্ত সমাজ করব, আমরা জনগণের পাশে থাকবো। জনগণের পাশে থাকার একটা অন্যতম উপায় হচ্ছে দুর্নীতি থেকে দূরে থাকা। পার্টিকুলার লিডার্স যারা ওখানকার নেতৃত্ব দিবে, তারা যদি আমি পয়সা না হবে, আমি যে টেন্ডারের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পারতেছে না? আমি তো দীর্ঘ মাস শিক্ষকতা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর মনিরুজ্জামান স্যার ছিল, মোস্ট অনেস্ট, অনেক অনেস্ট ছিল প্রফেসর ছিল, আমি কার নাম বলতে চাই না, সো মেনি অনেস্ট। কাউকে আমি কোনো ভাইস চ্যান্সেলর ডিভিশনের সম্মানিত শিক্ষক, কিন্তু হি ওয়াজ থরলি অনেস্ট, এবং তার প্রায় 2-2.5 বছরের সময় ছিল, উনি কোনো কনস্ট্রাকশন কাজ করেনি টু অ্যাভয়েড যে আমাকে এই দুর্নীতি সব টেন্ডারবাজি করতে হবে। তত এই টেন্ডারবাজি যা বন্ধ করতে পারে, ইউনিভার্সিটি বহু টাকা খরচ হচ্ছে, আমাদের করাপশনগুলো কোথায় হয়, যেখানে কনস্ট্রাকশন, সেখানে তো টেন্ডার প্রশ্ন আসে, সেখানে হচ্ছে কন্ট্রাক্টর থাকে, কন্ট্রাক্টরতে পয়সা নিচ্ছে। আমি যে 100 কোটি টাকা খরচ করি, 20 কোটি টাকা সে পকেটে নেবে, বিরাট ইনকাম। তো এইটা যদি ছাত্র সমাজ বন্ধ করতে পারে, যদি ছাত্র শিবির যদি এটাকে স্টাবলিশ করতে পারে, যে আমরা উইল নট টেক এনি মানি ফ্রম এনি সোর্সেস, আলহামদুলিল্লাহ তাদের সব যতটুকু জানি তারা এটা মেনটেন করেছে। এখন দেন পাওয়ার থেকে কিন্তু অনেস্ট হওয়াটা ডিফিকাল্ট, থিওরিটিক্যাল বলা সোজা। আমি যেমন যাকে ছিলাম অনেস্ট ছিলাম, এখন অনেস্টিকে আমি অ্যাচিভ করেছি, খুব ডিফিকাল্ট। এখন আমরা মাস্টার আপনার থেকে পয়সা দিবে না, ইউর সিটিং এ পজিশন, কারণ পয়সা যখন দিতে চায় যে সেখানে থাকাটা হচ্ছে কঠিন। এখন তারা একটা পরীক্ষার সম্মুখীন হয়েছে ছাত্র শিবির, তাদের যে ঐতিহ্য, তাদের যে দীর্ঘদিনে তাদের সততার একটা জিনিস, ওয়েলফেয়ারের যে কনসেপ্ট নিয়ে আসছে, এখন পাওয়ার থেকে তারা যদি স্টাবলিশ করতে পারে, এটা কিন্তু আলটিমেট সমস্ত বাংলাদেশ সব যুবক শ্রেণীকে কিন্তু প্রভাবিত করবে, এবং একটি অনেস্ট সোসাইটি আমরা করতে পারবো। এটা আমরা অন্তত প্রত্যাশা করতে পারি, যে আসলে কিছু সামথিং পজিটিভ, এইটা একটা পজিটিভ চেঞ্জ হিসেবে নেওয়া দরকার। নিশ্চয়ই। I hope some change will take place, inshallah. changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো, জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি 6ষ্ঠ বছর শেষ করে 7ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।